কথায় কথায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়াটা ইউনূস সরকারের এক অনন্য বৈশিষ্ট্য, অনন্য শব্দটিও তাই। ভাষণে বারবার অনন্য, অভূতপূর্ব এসব শব্দ ব্যবহারও খুব গুরুত্বপূর্ণ। ভাষণে কোনো কাজের কথা থাকুক বা না থাকুক, ভাষণ একটি তাকে দিতেই হবে। যেমন আজকের ভাষণটিতেও চলমান সংকট নিরসনে কোনো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, বিশেষ করে জাতি যা শোনার জন্য মুখিয়েছিল সেই নির্বাচনের কাঙ্ক্ষিত তারিখটি কি ছিল? ছিল না। নির্বাচনের তারিখ আজকেও না ঘোষণার কারণটি কি বলুন তো? পারলেন না তো? নির্বাচন আসলে হবে না, এবং সেই সঙ্গে এই তথাকথিত গণভোটও। ও, গণভোট হলেও হতে পারে, কিন্তু নির্বাচন নৈব নৈব চ। চলুন বিস্তারিত ব্যাখ্যা করা যাক। আজকেও সেই ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে, এবং 4টি প্রশ্নের জন্যই একটি হ্যাঁ বা না উত্তর দিতে হবে জনগণকে। এই ছিল তার ভাষণের মূল কথা। জনগণ যদিও জানে না কি কারণে সে হ্যাঁ বলবে আর কি কারণে সে না বলবে। 4টি জটিল প্রশ্ন দিয়ে জনগণের মেধা যাচাই ছাড়া আর কিছুই যে হচ্ছে না সেটা বলাই বাহুল্য। তবে মজার ব্যাপার হলো, জুলাই সনদ আর গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতর যে বিরোধ এবং দ্বন্দ্বকে আজকের ভাষণে আরো উস্কে দেওয়া হলো তাতে কোনো সন্দেহ নেই। বিএনপির দাবি ছিল জুলাই সনদ নিয়ে আদেশ জারি করতে হবে রাষ্ট্রপতিকে, এবং গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে করতে হবে। এই দুটোই আজকে ভাষণে মিস্টার ইউনূস মেনে নিয়েছেন। অন্যদিকে জামায়াতের দাবি ছিল জুলাই সনদ নিয়ে আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টার সাইনে, এবং আগে গণভোট এবং পরে জাতীয় নির্বাচন করতে হবে। দুটোর কোনোটাই হচ্ছে না। আর এনসিপির দাবি ছিল জুলাই সনদ নিয়ে আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টার সাইনে, সেটাও হচ্ছে না। গণভোটের সময় নিয়ে এনসিপির আপত্তি নেই তেমন, আগেও হতে পারে, নির্বাচনের পরেও হতে পারে, নির্বাচনের দিনও হতে পারে। অন্য দলগুলোর অবস্থান দুই ভাগে বিভক্ত। এবার বলুন তো, সরকার কি একটা গিট্টু লাগালো নাকি গিট্টু ছুটালো? অন্যদিকে জামায়াত সহ 8টি দল তাদের দাবি না মানলে যমুনার সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়ে রেখেছে। আগামী কয়েকদিন তাহলে আপনি উপভোগ করতে থাকুন যে কি হচ্ছে রাজনীতিতে। সাসপেন্স। ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচনের দিন একই দিনে গণভোট হবে বা অনুষ্ঠিত হবে, এবং এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এই ভূমিকা শুধু পরিস্থিতি না, সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের রাজনৈতিক অভিঘাত তুলে ধরছে। এখন আসলে কথায় আসি, আজকের ভাষণে যা বলা হলো আর যা বলা হলো না তার ফাঁকেই পুরো নাটকের উত্তেজনা জমাট বাঁধছে। প্রধান উপদেষ্টার ভাষণে সবচেয়ে বেশি চোখে পড়ার বিষয় হলো জাতীয় নির্বাচন এবং গণভোটে একই দিনে করার ঘোষণা। তিনি বলেছেন এটি নাকি উৎসব মুখরতা বাড়াবে এবং ব্যয় কমাবে। শুনতে ভালো লাগছে, কিন্তু সমস্যা হলো উৎসবের আগে মানুষকে জানতে হয় যে উৎসব কি নিয়ে হচ্ছে। এখানে তো সেই জায়গাটাই বড় শূন্য, সেটা মানুষ জানে না কি নিয়ে উৎসব করবে। ফেব্রুয়ারি পর্যন্ত হাতে আছে মাত্র 2 মাসের একটু বেশি। এই অল্প সময়ে দেশের প্রতিটি ভোটারকে 4টি জটিল সাংবিধানিক প্রস্তাব বোঝানো, সেগুলো নিয়ে জনগণের ভাবনাকে প্রস্তুত করা, প্রচারণা চালানো, এগুলো কাগজে লিখলে যত সহজ লাগে, মাঠে নেমে করলে বোঝা যায় কতটা কঠিন। ভাষণে এসব বাস্তবতা নিয়ে একটি বাক্য নেই। যেন গণভোট হচ্ছে তাই মানুষ স্বয়ংক্রিয়ভাবে বুঝে নেবে সে কোন প্রশ্নে কি ভোট দেবে। আরেকটা বড় সমস্যা হলো আইনি কাঠামো। তিনি বলেছেন উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। এই উপযুক্ত সময়টা কবে? নির্বাচন আর গণভোট তো ফেব্রুয়ারির প্রথম ভাগে তিনি বলেছেন। আসলে আইন পাস, নিয়ম তৈরি, ব্যালট ডিজাইন, নির্দেশনা প্রস্তুত সবকিছু করতেই হবে মানে ছুটি ছাটা ভরা ডিসেম্বরে বা জানুয়ারিতে। এটা যে কার্যত অসম্ভব সেটা কি তিনি এই লাইনের বিবৃতি দিয়ে বোঝা যায়? তবুও ভাষণে এমন ভাবে বলা হলো যেন সবকিছু সাজানো গোছানো, একদম সব তৈরি। আরেকটি জায়গায় পুরো বক্তব্যটা মন দিয়ে ভাবলে গলা শুকিয়ে আসে। 4টি ভিন্ন বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে ভোট। তালিকা দেখলেই বোঝা যায় প্রতিটি প্রশ্নই গভীর সাংবিধানিক পরিবর্তন, তত্ত্বাবধায়ক কাঠামো পুনর্গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট ব্যবস্থা, নির্বাহী ক্ষমতার পুনর্বন্টন, নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব, বিচার বিভাগের স্বাধীনতা। এসব বিষয়ের প্রতিটিতে একজন ভোটারের আলাদা আলাদা মত থাকার সুযোগ থাকা স্বাভাবিক, কিন্তু সরকার বলেছে সব মিলিয়ে একটি প্রশ্ন আর তার উত্তর শুধু হ্যাঁ বা না।
মানে প্যাকেজ ডিল। আপনি হয় পুরোটা নিন, না হয় পুরোটা ফেলে দিন। আপনার বিবেক, আপনার মতামত, আপনার মতভেদ, আপনার সংশয় সবকিছু এই প্যাকেজের সামনে আসলে অচল। আরো অদ্ভুত হলো, না ভোটের ভবিষ্যৎ নিয়ে ভাষণে একটি শব্দ নেই। হ্যাঁ হলে কি হবে, মানে পরিষদ গঠন হবে, 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে, 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার হবে, এসব খুবই বিস্তারিত ভাবে বলা হয়েছে। কিন্তু যদি মানুষ না বলে, কোনো পথ নির্দেশ নেই। এর মানে দাঁড়ায় সরকার এমন একটা গণভোট করতে চাইছে যার উত্তর আগে থেকেই ধরে নেওয়া হয়েছে। মানুষ যদি ভিন্ন মত মানে দেয় তাহলে কি হবে, এই প্রশ্ন সরকার উচ্চারণও করতে চায় না। মানে একটা একমুখী ব্যবস্থা, যেটা মানে বাংলাদেশের গণভোটের ইতিহাস খুব পরিষ্কার। জিয়া এবং এরশাদের সময় গণভোট ছিল হ্যাঁ জয়ের উৎসব, না কখনো রাজনীতির অংশই ছিল না। মানে এখন ইউনূস সরকারের ভাষণে সেই একই ধাঁচ খুঁজে পাওয়া অস্বাভাবিক লাগে না? এবং আমার তো মনে হয় জেনারেল জিয়া এবং জেনারেল এরশাদ এখন আরেক জেনারেল ইউনূস এরকম একটি গণভোট করতে চাইছেন। মানে সবই জেনারেলের কারসাজি, বাংলাদেশের সাধারণ মানুষের এখানে কোনো অংশ নাই, আমজনতার কোনো অংশ নাই। তিনি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য গণতন্ত্রের প্রবক্তা, মানে এই পরিচয়ের আড়ালে এমন এক গণভোট কাঠামো দাঁড় করানোর চেষ্টা তিনি করছেন যেখানে মানুষের ভিন্ন মত প্রকাশের স্পেসের কোনো সুযোগ নাই বা সংকুচিত। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানও এতে নতুন উত্তাপ যোগ করবে নিশ্চিতভাবে। বিএনপি আংশিক সন্তুষ্ট হবে, জামায়াত পুরোপুরি ক্ষুব্ধ হতেও পারে, নাও হতে পারে, জামায়াতের আসন দরকার। আর এনসিপির কথা আমি আসলে বলতে চাই না, তারা না ঘরকা না ঘাটকা, ছাগলের 14 নম্বর বাচ্চা। অন্য ছোট দলগুলো দুই দিকে ভাগ হয়ে গেছে, মানে রাজনৈতিক সমঝোতা নয় বরং অসম্পূর্ণ সন্তুষ্টি আর নতুন অসন্তোষের যোগফলই এখনকার বাস্তবতা। ভাষণটি সেই বিভক্তিকে আরো গভীর করেছে, মেরামত করেনি। এর ভেতরেও সরকারের এক ধরনের রাজনৈতিক হিসাব স্পষ্ট। নির্বাচন আর গণভোট একই দিনে করলে সরকার মনে করছে ভোটার টার্ন আউট বাড়বে, বিরোধীদের আন্দোলন চাপের মুখে পড়বে, মানে আওয়ামী লীগের আন্দোলন চাপের মুখে পড়বে, আর আন্তর্জাতিকভাবে দেখানো যাবে যে দেশ গণতন্ত্রের দিকে যাচ্ছে। কিন্তু গণতন্ত্র শুধু ভোটের দিন নয়, প্রক্রিয়া দিয়ে মাপা হয়। প্রক্রিয়াটা যদি তাড়াহুড়ো, অস্পষ্ট আর একমুখী হয় তাহলে আসল বিশ্বাসযোগ্যতাই হারায়। একটু খেয়াল করলে ভাষণের শেষ দিকে তিনি একটি বিষয় নিয়ে জোর দিয়েছেন, আপনি লক্ষ্য করবেন। জুলাই সনদের ভিত্তিতে প্রস্তুত করা অধ্যাদেশ উপদেষ্টা মণ্ডলীর সভায় অনুমোদিত হয়েছে এবং রাষ্ট্রপতির স্বাক্ষরের পর্যায়ে পৌঁছেছে। এখানে পুরো নাটকটার একটা শেষ অঙ্কের টানটা এসে পড়ে। এনসিপি আর জামায়াত প্রকাশ্যে দাবি করেছিল যে এই অধ্যাদেশ প্রধান উপদেষ্টাকে দিয়েই জারি করাতে হবে, কিন্তু সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টার কোনো অধিকার নেই অধ্যাদেশে সই করার। সরকার সেটি মাথায় রেখে শেষ পর্যন্ত রাষ্ট্রপতিকে দিয়েই সই করিয়ে নিল, যা সংবিধানের ব্যাখ্যার দিক থেকে সঠিক হলেও সরকারের পুরো কর্মকাণ্ড যে সাংবিধানিক সীমা লঙ্ঘন করেই চলেছে সেটা লুকোনো থাকলো না। কারণ আমরা যতটা জানি রাষ্ট্রপতিকে অস্ত্রের মুখেই প্রায় বলতে গেলে এই সনদকে সই করতে হয়েছে। এটা একটা অদ্ভুত অবস্থা। সংবিধানকে কার্যকর রেখেই সংবিধানের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়া। বৈধতার প্রশ্ন থাকলে প্রথম কাজ হওয়া উচিত ছিল সংবিধানের ব্যাখ্যা স্পষ্ট করা বা প্রয়োজনীয় সংশোধন আনা, কিন্তু এখানে উল্টো হচ্ছে। সংবিধানের কাঠামো অপরিবর্তিত রেখে তার ভেতর অসাংবিধানিক যুক্তি ঢুকিয়ে শাসন পরিচালনা করা হচ্ছে। মানে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে গতকালকে থেকেই। আমি কালকেই ওই একটা ভিডিওতে বলছিলাম যে মানে লকডাউনের কর্মসূচি ঘোষণা করছে আওয়ামী লীগ অজ্ঞাত স্থান থেকে, কিন্তু অটো লকডাউন আগের দিন হয়ে গেছে, 13 তারিখ আজকে হবার কথা সেই লকডাউন, কিন্তু গতকালকেতেই সেরকম একটা অটো লকডাউন। রাস্তাঘাট থেকে আস্তে আস্তে গতকাল থেকেই যানবাহন যাওয়া শুরু করছে। আজকে তো নারায়ণগঞ্জের একটা ভিডিও দেখলাম এনটিভিতে, দেখলাম মনোযোগের জন্য কেউ একটা হরতাল ডাকছে। কারা হরতাল ডাকলো তারা প্রকাশ্যে নেই, কিন্তু অটোমেটিক হয়ে গেছে। এই সময় এটা মনে পড়ে স্বাধীনতার পরে সিরাজ শিকদারের সরবরাহ পার্টি, এটা প্রকাশ্য সংগঠন ছিল না, তারা এরকম সারা দেশে যখন নাকি ডাকতো অটোমেটিক ভাবে হয়ে যেত, অথচ তাদের পক্ষে কোনো পিকেটিং থাকতো না, তারা নিজেরা ওই দিন কোনো মিছিল করতো না, কিন্তু অটোমেটিক হয়ে যেত। অদ্ভুত ব্যাপার। তো আজ বহু বছর পর মানে আওয়ামী লীগকে মনে হচ্ছে সরবরাহ পার্টির মতো, যে কোন জায়গা থেকে তারা ডাক দিচ্ছে অটোমেটিক ভাবে হয়ে যাচ্ছে। এবং ওই যেটা হয়তো সন্ধ্যার সময় গুরুত্বপূর্ণ পয়েন্টে ককটেল বা বোমা ফুটতো, এখনো ঠিক নাই। মানে আপনি
স্বাধীনতার পরের ওই সর্বনা পার্টির ডাক দিত, ককটেল ফুটতো, এবং পরের দিন দিয়ে চিত্র বাংলাদেশের আজকের চিত্র সেই 72 সালের দিকে চলে গেছে, এত বছর পিছনে ওইরকম একটা পরিস্থিতি। এটা কারণ কি, যখন নাকি জনগণের সরকার এবং ক্ষমতাসীনদের সঙ্গে জনগণ থাকে না, তখন এরকম পরিস্থিতি তৈরি হয়। তো আজকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে বোঝা গেল যে সরকারের আসলে কোনো ভিত্তি নেই, কোনো জনসমর্থন নেই। অন্যদিকে আওয়ামী লীগের প্রতি আছে সেটা বলা যাবে না, কিন্তু এই পরিস্থিতিটাকে তারা আবার একেবারে যে মানে ভয়ঙ্কর ভাবে বিরোধিতা করছে, এটা বিশাল একটা, এটার প্রতিরোধ করতে হবে, ওইরকম ভাবে রাস্তায় কেউ কিন্তু নামছে না। আগে কিন্তু বলা লাগতে নাই, মানুষ নিজে থেকে নেমে গেছে, কি করতে হবে জনগণ জানে। এখন কিন্তু জনগণকে এক খেলা দিয়েও রাস্তায় নামানো যাচ্ছে না, যার ফলে আপনি রাস্তায় পুলিশ দেখতেছেন, মিলিটারি দেখতেছেন, বিজিবি দেখতেছেন। তো এদের তো সংখ্যা তো অগণিত না, তারা একটা নির্দিষ্ট একটা বাহিনী, তারা একটা মানে প্রোটোকল টাইপের একটা ডিউটি করে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। তো সেরকম জায়গায় জায়গায় আছে, সরকারি স্থাপনাগুলো হয়তো রক্ষা পাচ্ছে, কিন্তু তারপরেও দেখলাম যে অনেক জায়গায় সেই রক্ষাটাও হচ্ছে না। তো এখন অবস্থাটা হলো এই যে আজকে দেখেন রায় হবে না, রায় ঘোষণা হবে না, আজকে ঠিক হবে কোন দিন রায় হবে। আজকে কিন্তু শেখ হাসিনার ফাঁসির দিন না, কিন্তু আজকে শুধু রায়ের দিন নির্ধারিত হবে। তাতেই যদি এই অবস্থা হয়, যেদিন রায়ের দিন নির্ধারিত হবে সেদিন কি হবে আমি সেটাই তো বুঝতেছি। কারণ দিন যত যাচ্ছে সরকারের পায়ের তলা থেকে কিন্তু মাটি সরে যাচ্ছে, এটা সত্য। মানুষ বিভ্রান্ত, এই যে, এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য এই রাজনৈতিক দলগুলো দায়ী। এই যে ঐক্যমত্য কমিশনে আমি নিজেও সত্যি কথা বলতে কি মাসুদ কামাল, আমার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমি নিজেও ধরতে পারি না কেন গণভোট। আমি ধরেন আমি অভ্যস্ত কোনটা, 3 দলীয় জোটের রূপরেখা অভ্যস্ত, সবাই স্বাক্ষর করছিল, কিন্তু পরবর্তীতে ওই রূপরেখা অনুযায়ী রাজনৈতিক দলগুলোর অনুসরণ করে যে জনগণের যে সংসদ কায়েম করা, অধিকার কায়েম করা, সেগুলো হয়নি, সংসদ অকার্য করেছে। তার মানে 3 জোটের রূপরেখা অনুযায়ী একটা যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক টোটাল একটা সিস্টেমে আসার কথা, সেটা আসে নাই। তখন আসলো বিএনপি এসে ওই সেই প্রেসিডেন্সিয়াল ফর্মের আবরণে তার একটা গণতান্ত্রিক একটা ফ্যাসিজম চালু করলো। তো এখন যেটা জুলাই সনদ স্বাক্ষর হলো, একটা হাত ছেড়ে বাঁচা গেল, সব দল যখন ঐক্যমত্য হলো, তারপর একটা ভালো নির্বাচন হবে, নির্বাচনের পরে হবে সেই সনদের যে অঙ্গীকারগুলো সেগুলি বাস্তবায়ন হবে। আমি এটা সিম্পলি এইটা বুঝি। আমি তো এর মাঝখানে এই অধ্যাদেশ জারি, গণভোটের 5টা পয়েন্টের বেশি নাকি থাকবে, 4টা পয়েন্টেরও বেশি পয়েন্ট থাকবে, এইটাও তো আমি বুঝতেছি না। আবার গণভোট সংবিধানেই নাই, এটা বিলুপ্তই হয়ে গেছে। তা আবার গণভোট ফিরে আনার পরে 5টা 6টা পয়েন্টের উপরে গণভোট হবে, আপনি এটাতে হ্যাঁ বলবেন নাকি না বলবেন। ভাই, এই এত জটিলতা করার জন্য কি 15 বছরে রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করলো? 15 বছরে তো একটাই কথা শুনলাম, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। আর একটা শুনছি যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না। তখন তো গণভোটের 5টা 7টা পয়েন্ট, 84টা পয়েন্টে একমত, এই পয়েন্টগুলি তো কখনো আনা হয়নি। তার মানে জানে যে এই পয়েন্টগুলি যদি আনা হয়, জনগণ মানে বাড়ি মারা শুরু করবে যে আমাদের সাথে ইয়ার্কি মারিস নাকি, ফাজিলামি করতে আসছিস, নানান রকম ভেজাল দিয়ে মানে দাবি নিয়ে আসছিস শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করার জন্য। একটা পয়েন্টটা ওটা থেকে সরে গেল কেন, আমি এটা বুঝলাম না। আপনি দেখেন কোন রাজনৈতিক দল গত 1 বছরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেন আনতেছে না, শেখ হাসিনা বিদায়ের পরেও কেউ দাবি করছে না, বিএনপি না জামাত, আমি কারোর মুখে শুনি না। অথচ এইটার জন্য 15 বছর যেটার জন্য আন্দোলন করলো, সেটা থেকে সরে যে এমন এমন সব দাবি, যে দাবিগুলি আপনিও শোনেননি, আমিও শুনিনি। ধরুন পিআর সিস্টেম, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, এইগুলি তো আমরা আমেরিকার পার্লামেন্ট, অন্য দেশের পার্লামেন্টের কথা জানি, আমাদের দেশের পার্লামেন্টের কথা রাজনীতিকরা কখনো বলেনি। এটাই নাকি আমার মানে 5ই আগস্ট নাকি হয়েছে পরিবর্তন হয়েছে নাকি এটার দাবিতে। 5ই আগস্টের পরিবর্তন নাকি হয়েছে যে
প্রধানমন্ত্রীর ক্ষমতা 2 বছরের বেশি রাখা যাবে না, এটার জন্য আরো কি কি সব আজগবি জিনিস, এগুলি কখনো শুনিনি। এখন এই ছেলেপেলেরা বলতেছে যে এটাই নাকি মানুষ। তো মানুষজনের কাছে একটা আমার ইচ্ছা হয় যে পাবলিকের কাছে বলি যে আচ্ছা 84টি পয়েন্টের মধ্যে অতটা দরকার নাই, 10টা পয়েন্ট বলেন তো, যে পয়েন্টের জন্য আপনারা গত 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছেন। পারবে কেউ? বলেন, আমি চ্যালেঞ্জ দিলাম, যদি পারে 10টা পয়েন্ট বলতে আমি আজকে থেকে ভিডিও করা বন্ধ করে দেবো। না না, আপনি কাকে জিজ্ঞাসা করবেন? সাধারণ মানুষকে? পাবলিক 15 বছর ধরে এটা আন্দোলন করছে করে শেখ হাসিনার পতন ঘটাইছে। ওকে, আপনি সাধারণ মানুষ মানে রিক্সাওয়ালা অথবা একজন শ্রমিক, তাকে জিজ্ঞাসা করলেন 10টা পয়েন্ট বলেন। আপনি অনেক মানে এই ব্যাপারে আপনি অনেক সচেতন ব্যক্তি। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি 10টা পয়েন্ট বলতে পারবেন? আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি 10টা পয়েন্ট বলতে পারবো? আমি আপনি সারাদিন এগুলো আলোচনা করি, আমি 10টা পয়েন্ট বলতে পারি না, আপনি বলতে পারেন না, তো পাবলিক 5টা পয়েন্টও বলতে পারবে না, 5টা পয়েন্টও বলতে পারবে না। আগে ধরেন মানুষ দেখেন, মানুষ সিম্পল কথা যে ভাই ভোটটা দিতে পারেন না, আপনিও ভোট দিতে পারেন না, আমিও ভোট দিতে আগ্রহী হই না, কারণ কাকে ভোট দেবো, যাকে ভোট দেবো সেই তো আওয়ামী লীগ। তাহলে ভোটটা দরকার। তো ওই ভোটটা কোথায় গেল? ওই ভোটের দাবি থেকে বিএনপি সরে গেল কেন, জামাত সরে গেল কেন, আমি এটা বুঝি না। আধ্যাত্মিক মানে কোথা থেকে আমেরিকার সংবিধান নিয়ে আসা হয়েছে, ইউরোপের সংবিধান নিয়ে আসা হয়েছে, ওটা থেকে কি কি জিনিসগুলো, আরে ভাই আপনি শুরুই করলেন না। আপনি ধরেন এখন ধরেন জিবুতি বা কঙ্গোর একটা দায়িত্ব পাইলেন, পেয়ে কি আপনি কি বা এই 84টা এই সংবিধান নিয়ে যে হাজির হবেন, নাকি ওখানে আস্তে আস্তে মানে তাদের অ আ ক খ শেখানো শুরু করবেন, নাকি প্রথমে অক্সফোর্ডের ডিকশনারি দিয়ে ইংরেজি শেখানো শুরু করবেন? কোনটা? আপনি গণতন্ত্রই নাই আপনার, আপনি গ দিয়ে শুরু করেন রে ভাই, তারপরে ত ম ওইগুলিতে যান। আপনি বারবার গণতন্ত্রের দিকে আসে, সেখান থেকে চলে যান আবার 100 ধরে। আজকে ওই যে বললাম না 72 চলে গেছে, কিন্তু আমরা সর্বহারা পার্টি, এখন আওয়ামী লীগ হয়েছে সর্বহারা পার্টি। আপনি বারবার চলে যাচ্ছেন 50 বছরের পিছনে, আর আপনি নিয়ে আসছেন এখানে আমেরিকার সংবিধান, যুক্তরাজ্যের সংবিধান, সুইডেনের সংবিধান, ইউরোপের পার্লামেন্ট কিভাবে চলে সেই পার্লামেন্টের সিস্টেম এখানে কার্যকর করতেছে। কে করবে কার্যকর? বিএনপি। বিএনপি করবে? জামাত করবে? তো জামাতের তো ইয়েতে আছে হলো শরিয়া আইন, এখনো ওদের কি সংবিধান, ওদের গঠনতন্ত্র চেঞ্জ করছে? ওরা তো করবে ক্ষমতা পেলে শরিয়া আইন চালু করবে। আর বিএনপি কি বোঝে এগুলি? বিএনপির মধ্যে ওই পড়াশোনা জানা কয়জন আছে? বা তারা চায়? আপনি ভাই আজব জিনিসগুলি নিয়ে এসে আপনি ইয়ে করতেছেন। আপনি আপনার দরকার হলো এখন হলো 500 টাকা, আপনারা দিয়ে দিল 5 কোটি টাকা, আপনি 5 কোটি টাকা দিয়ে তো চোখ অন্ধকার দেখবেন। আপনি 500 টাকা দিয়ে আপনি তাড়াতাড়ি যাবেন একটা ওই যে কি বলে হাজিরি বিরিয়ানি খেতে, অথবা স্টারে যে পেট ভরে নিয়ে খাবেন, কিন্তু 5 কোটি টাকা নিয়ে কিন্তু আপনি কিন্তু অনাহারে থেকে আপনি হতভম্ব মেরে যাবেন, অথবা স্ট্রোক করতে পারেন। হঠাৎ করে নাকি কয়েক বস্তা কোন এক চুক্তিতে কয়েক বস্তা টাকা দেখে নাকি উনি স্ট্রোক করছে জায়গায়। আপনি এই জাতিকে নিয়ে তামাশা করতেছেন, খেলাধুলা করতেছেন। আপনি এই হুট করে আপনি ধরেন, আমাদের তো ভালো লাগে, যেমন ধরেন আমি অধিকাংশ সময় বিদেশি থাকি, তো বিদেশ থেকে আমার যখনই আমি হাঁটি রাস্তাঘাটে, আহা এরকম একটা যদি রাস্তা হইতো, এরকম যদি একটা বিল্ডিং হইতো, এত সুন্দর মার্কেট, এক মাথা থেকে ঢুকলে আরেক মাথা শেষ করা যায় না, কি ভালো লাগে। এরকম যদি আমাদের দেশে থাকতো, আমাদের ওই বসুন্ধরা এই এক চক্কর দিলেই তো শেষ। এগুলি আফসোস লাগে সত্য, কিন্তু আপনি কি হুট করে ওইটা আপনি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন? আমি যে সে বলি যে এখানে এই ট্রাফিক ব্যবস্থা কেন, এখানে এই বসুন্ধরা কিসের মার্কেট, এরকম বড় মার্কেট নাই, চাইলেই তো হবে না ভাই। আপনি তো শুরুই করতে পারেননি। আপনি 50 বছরে মালয়েশিয়া দেখেন, আপনি আমি মনে আছে এখনো 8-10 বছর আগে যখন গেছিলাম, তখন ওখানে একজন বোরহান ভাই নামে একজন প্রবীণ লোক, সে বলল যে আমি 1972 সালে মালয়েশিয়া যখন আসি, তখন কুয়ালালামপুর নামতাম মনে তো ঢাকা, ঢাকার থেকে যখন এই কুয়ালালামপুর থেকে যখন নাকি ঢাকা নামতাম, ওটাও ঢাকা মনে হতো, ওই ঢাকাটা ঢাকা মনে হতো, কুয়ালালামপুরটাও তার কাছে ঢাকা মনে হতো। মানে বলতো যে একই রকমের সেম, মশা মাছি ওই রকম, রাস্তাঘাট, ট্রাফিক জ্যাম সবকিছু। কিন্তু চোখের সামনে ভাই দেখলাম 12 বছরের মধ্যে চেঞ্জ। এইটা
ওরা করতে পারছে, আমরা করতে পারছি, করতে পারিনি। আপনি হুট করে এসে আপনি করতে পারবেন? মানে শুধু অবকাঠামো না, সব দিক দিয়েই আপনি এই যে আপনি রাষ্ট্র মেরামত, মানে কাঠামো পরিবর্তন, এগুলি তো আপনি পারবেন না। এই জন্য বললাম তো, আপনি 84টি পয়েন্টে আপনি যে সোনারগাঁও হোটেলের খাবার নিয়ে এসে আপনি ওখানে ওই ফরেন সার্ভিস একাডেমিতে বসে বসে আপনি গবেষণা করে করে একমত হলেন, আর সবগুলি রাজনৈতিক দলের সব নেতাগুলি মনে হচ্ছে হাজিরা দেওয়া যেন আসামি, ওখানে একটা গণ আদালত বসছে, রাজনৈতিক দলগুলো যা আলোচনা করে 84টা পয়েন্টে নাকি একমত হয়েছে। তার মধ্যে থেকে বোধ হয় 48টা পয়েন্ট বোধ হয় সর্বসম্মত, আর বাকিগুলিতে নোট অফ ডিসিট আছে। এই যে বসে বসে আপনি 8 মাস ধরে রাষ্ট্রের মানে পয়সা খরচ করলেন, খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করে যেটা প্রডিউস করলেন, এটা ইমপ্লিমেন্ট করা, ওইটা দিয়ে শুরু করা, এটা কি সম্ভব? এটা সম্ভব তো না। যা সম্ভব না আপনি অসম্ভব লড়াই করতেছেন। আপনি 5টা পয়েন্ট 6টা পয়েন্ট দেবেন গণভোটে, জনগণ ওইগুলি পড়বে নাকি সাধারণ নির্বাচনে ভোট দেবে? যদি করেন আপনি 5টা 6টা পয়েন্ট, ওই পয়েন্টগুলি প্রত্যেকটা পড়বে, তারপর সিদ্ধান্ত নেবে আচ্ছা আমি এই পয়েন্টের পক্ষে দেবো কি দেবো না, ওই পয়েন্টের পক্ষে দেবো কি দেবো না। তাহলে 6টা পয়েন্টের মধ্যে আপনি যদি থাকে, অর্ধেক দিল হ্যাঁ, অর্ধেক দিল না, তারপরে ওইটা মিলার মানে যোগাযোগ মানে যোগফল করে ওটা আপনি এই কোটি, কয় কোটি ভোটার, 1-1.5 কোটি ভোটার, ওটা আপনি এই পয়েন্টে এতজন হা বলছে, ওই পয়েন্টে এতজন না বলছে, এই পয়েন্টে এটা কি করছে আপনি? এটা আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে আপনি বললেন যে গণভোট হবে, এখন কিন্তু মূল ক্যাচাল কিন্তু বাড়ছে যে গণভোট কবে হবে। এটা কি নভেম্বর মাসে হবে নাকি এটা ইলেকশনের দিন হবে? এর আরেক ক্যাচাল। এর মধ্যে আবার দেখলাম যে আজকে এটা নিয়ে অনেকই হয়েছে, আপনার পলিটিক্যাল পার্টিগুলিকে গভর্নমেন্ট একটা আলটিমেটাম দিয়েছিল 7 দিনের মধ্যে সমাধান করার জন্য। পলিটিক্যাল পার্টিগুলো পাত্তাও দেয় নাই, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসেও নেই পর্যন্ত তাদের আহ্বানে। আজকে শুনলাম যে প্রধান উপদেষ্টা নাকি ভাষণ দেবে, আমরা যখন রেকর্ড করছি কিছুক্ষণের মধ্যে হয়তো ভাষণ দেবে, কিন্তু বলছি ভাষণ দুপুরের দিকে। এখন আমি দেখলাম 17 নভেম্বর রায় হবে, এখন ব্রেকিং নিউজ আর কি। আচ্ছা, এটা ভালো কথা, 17 নভেম্বর রায় হোক, দেখি 17 নভেম্বর আবার কি হয় এটা দেখবো আমরা। হ্যাঁ, ওই দিন আবার আরেক কি ঘটনা ঘটে আমরা জানি। আমার কথা হলো কি যে প্রধান উপদেষ্টা যে বললেন যে উনি আজকে একটা ভাষণ দিবেন, এবং সেটা হলো কালকে আজকে শুনলাম আজকে দুপুরে ভাষণ দিবেন। দুপুরটা কখন? আমি বিশ্বাস করেন আমি সকাল থেকে ট্রাই করতেছি এই দুপুরটা কখন। দুপুরের টাইমটা জানলে হয়তো আপনার সঙ্গে আলাপ করতাম, কিন্তু দুপুরটা টাইমই জানি না। আপনি কখনো দেখেছেন যে সরকার প্রধান এরকম ভাষণ দেয় কিন্তু কোনো টাইম নির্ধারণ করা হয় না? না, এটা তো সন্ধ্যা 6টায়, সন্ধ্যা 7টায় বলা হয়, অথবা রাত 8টায় বলা হয়, এরকম বলা হয়। কিন্তু এটা দুপুরটা কেন? এই দুপুরের মধ্যে তো আমার ভাগ আছে। এই দুপুরের মধ্যে একটা অংশকে বলা হয় বেলা। যেমন 12টার সময় বেলা 12টাও বলতে পারেন আপনি, দুপুর 12টাও বলতে পারেন। আচ্ছা, তারপরে আবার একটা দুপুর, একটা কেউ বলেন, আবার যখন কি 2টা পার হবেন তখন আবার কিন্তু ওই যে কি বলা হয়, এটা বিকালও বলা হয়, অপরাহ্ন বলা হয়, বেলাও বলা হয়। মানে 12টা থেকে শুরু করে 3টার মধ্যে যদি আপনি থাকেন তাহলে এটা দুপুর হিসেবে চিহ্নিত হয়। তা আপনি এটাও বলতে পারতেছেন না যে আগের দিন বলতে পারতেছেন না যে দুপুর 2টার সময় দেবে। আর দুপুর 2টার সময় কেন দেবে? দেশে কি একটা এমার্জেন্সি জরুরি অবস্থা জারি হয়েছে? আজকে কি মানে গণছুটি, মানে আওয়ামী লীগের লকডাউন অনুযায়ী কি সবাই বাসায় বসে আছে? ওটাকে ধরে নিয়ে আপনি দুপুরবেলা দেবেন যাতে সমস্ত জনগণ বাসায় বসে বসে টেলিভিশন খুলে আপনার ভাষণ শুনতে পারে? তো অস্বাভাবিক পরিস্থিতিটা তো শুধু আওয়ামী লীগ না, আমার মনে হয় এটা তৈরি করার জন্য সরকারের প্রশাসন যন্ত্র মনে হয় খুব ব্যস্ত হয়ে গেছে। নতুবা দেখেন আজকে 13 তারিখ, আপনার 17 তারিখ, তার মানে আপনি এই যে অচল অবস্থাটা, একটা আনরেস্ট অবস্থাটাকে আপনি কিন্তু মানে অব্যাহত রাখলেন 17 তারিখ পর্যন্ত। তার মানে কালকে পরশু তরশু আরো 7 দিন এই ধরনের একটা পরিস্থিতি চলবে। এই পরিস্থিতিটা চালু রেখে মহল বিশেষ কি কোনো স্বার্থ হাসিল করতে চায় কিনা আমার কাছে সন্দেহ হয়। আপনার মানে কি রায়টাই লেখা হয়নি? আপনার এটার জন্য এত সময় নেই আর কি আছে? আজকে কেন ঘোষণা হলো না আমি এটা বুঝি না, কালকে কেন হলো না? আপনি এরকম ভাবে
গ্যাপে গ্যাপে রাখতেছেন, আবার খুব লম্বা গ্যাপও দিচ্ছেন না। এর কারণটা কি? দেখেন, একটা যখন নাকি মানে একটা যখন অস্বচ্ছতা হয়, যখন নাকি আপনি অনেক কিছু জানেন না, এই যে যেমন ধরেন আমি জানি না যে গণভোটটা আচ্ছা নির্বাচনের দিন যদি হয় তাহলে 6টা পয়েন্ট পড়বে নাকি ওই প্রার্থীকে ভোট দেবে। আগে যদি হয় তাহলে আগে হলেও ওই একই অবস্থা, এই 6টা পয়েন্ট বা 5টা পয়েন্ট পড়ে প্রতিটা পয়েন্টের পক্ষে বিপক্ষে ভোট দিতে দিতে একজনের যদি ধরেন 5 মিনিট লাগে তাহলে কত, মানে তাহলে কি 2 দিন ধরে ভোট চলতে থাকবে? মানে খুবই এলোমেলো, মানে জিনিসগুলি কোনো পরিষ্কার কোনো চিত্র নেই, কোনো ধারণা নেই। যেমন আজকে ধারণা নেই দুপুর মানে কখন, 1টা 2টা 3টা 12টা না কয়টা সেটাও কিন্তু আমরা জানি না। আমরা এখন 12টার সময় কথা বলছি। তো এইরকম একটা মানে এর মধ্যে ধসার মধ্যে আমরা আছি কেন? এটা কি পরিকল্পিত? এই কি সরকারের কি খুব এক্সপার্টিস মানে দক্ষতা প্রমাণ হচ্ছে, নাকি একটা এক ধরনের মানে এলোমেলো অবস্থা, যে সিদ্ধান্তহীন অবস্থা? কোনটা কি বলবেন আপনি? এর কোনো ব্যাখ্যা আছে? কোনো ব্যাখ্যা নেই। মোটামুটি আসলে এটা একটা জগা খিচুড়ি সরকার হচ্ছে আর কি, এবং তাদের কর্মপদ্ধতি সাধারণ মানুষকে দিনের পর দিন হতাশ করছে। কিন্তু তাদের কিন্তু লক্ষ্য করছেন এই যে তারা পারছে না, তারপর তাদের কিন্তু আবার দীর্ঘ সময় থাকারও একটা আকাঙ্ক্ষার মধ্যে কাজ করছে। আকাঙ্ক্ষা যদি আরেকটা কথা, আমি একটা কথা প্রশ্ন করে শেষ করি, ওটা দিলে আপনি যেটা বলতে চান আমার মনে হয় চলে আসবে। এটা হলো এই যে সরকারের একজন উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, এই ভদ্রলোক এখনো উপদেষ্টা আছেন। উনি আবার জানাচ্ছেন উনি নির্বাচন করবেন, স্বতন্ত্র না যেভাবে করবেন, ধানমন্ডি আসন থেকে করবেন, আপনার আসন থেকে করবেন, আপনি তাকে ভোট দিতে হবে আপনাকে, উনি এই আসন থেকে নির্বাচন করবেন। এই যে একজন উপদেষ্টা নির্বাচন করবেন বলে ঘোষণা দিচ্ছেন, এর মাধ্যমে কি এই সরকারের যে নিরপেক্ষ অবস্থান, এটা কি আপনার মনে হয় ক্ষুণ্ণ হচ্ছে না? এই সরকার সম্পর্কে আসলে আলোচনা করাটাই একটা মানে আপনি এটা একটা গবেষণার বিষয়। পৃথিবীতে এরকম সরকার হয়নি। হ্যাঁ, মানে ধরেন মানে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ঘোষণা দিল সে ভাবছে যে দেখি কতদিনে আরো ক্যাবিনেটে থাকা যায়। হ্যাঁ, সরকার সিদ্ধান্ত জানবো, আমি নিজে বুঝবো তারপরে। এবং কয়েকদিন আগে বলো ভারতের সাথে 10টা চুক্তি বাতিল হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তো এই দর্শন বলছে আমি তো জানি না। অদ্ভুত অদ্ভুত ব্যাপার। তারপরে আরেকজন উপদেষ্টা বলতেছে যে তফসিল ঘোষণার পর থেকে এটা হবে কি বলে শুধু সভা মানে বৈঠক করার ইয়ে কোন নিয়মিত কার্যক্রম করবে, তার সীমিত কার্যক্রম করবে। সরকার বলতেছে না, এই সরকার নিয়মিতভাবে যেভাবে এখন কাজ করতেছে এভাবেই করে যাবে। তারপরেও কিন্তু এইসব কথা বলেও কিন্তু তারা স্ব পদে আছে। অন্য অন্য উপদেষ্টাদের সাথে কোনো উপদেষ্টার কোনো মিল নেই। এই উপদেষ্টা বলছে এটা না বললেও চলতো, এটা কেন বললো? ওর বলতেছে যে কি বলে সেফ এক্সিট, বলে কোথায় যাবো আমরা এই বুড়ো বয়সে? একটা তালগোল পাকানো অবস্থা এবং কোনো কন্ট্রোল নেই। আপনি চিন্তা করেন যে হাসিনার মনে করেন প্রাইম মিনিস্টার, তার এইরকম একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী এরকম একটা কথা বললো, সে বলে মানে তার তো মানে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, সে জানে যে কি অ্যাকশন হইতে পারে। এখন কোন ওই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেউ কোনো পুষলে এইভাবে মানে ক্যাবিনেটের একটা যে থিম, তার নিরপেক্ষতা, তার একটা ভাবমূর্তি, ওই অনুযায়ী তো সে অ্যাক্ট করবে, কিন্তু কেউ পাত্তা দিচ্ছে? কেউ কোনো পাত্তা দিচ্ছে না। 2024 সনের প্রথম 3 মাসে প্রবল ছিল, আজকে শেখ হাসিনা চলে যাবে, কালকে চলে যাবে, ইত্যাদি ইত্যাদি ঘটনা। কিন্তু আমাদের সকল বিশ্বাসকে রীতিমতো অপমানিত করে যখন ভারতের কেন্দ্রীয় সরকারের কর্তা ব্যক্তিরা সিদ্ধান্ত নিলেন যে শেখ হাসিনা তাদের রাজকীয় মেহমান এবং তারা শেখ হাসিনাকে ওন করবে, আশ্রয় দেবে, এর কারণ হলো আওয়ামী লীগকে তারা বন্ধু মনে করে, নাম্বার 1। নাম্বার 2 হলো এখানে দুটো, অর্থাৎ ক্ষমতাসীন যে বিজেপি নরেন্দ্র মোদী সরকার, তার সঙ্গে যে সকল সহযোগী মানে জোট শরিকরা রয়েছে, তারা প্রথমে বৈঠকে বসলেন, রাজনৈতিক বৈঠক।
সেই রাজনৈতিক বৈঠকে সর্বদলীয় সিদ্ধান্ত হলো যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আশ্রয় এবং প্রশ্রয় দিবে। বোঝার চেষ্টা করুন, যেমন ধরুন বাংলাদেশে মানে আওয়ামী লীগ একটা জোট আছে, বিএনপি জামাতের একটা জোট ছিল, এরকম নরেন্দ্র মোদী সরকারের একটা জোটগত সিদ্ধান্ত হলো রাষ্ট্রীয় সিদ্ধান্তের বাইরে। এরপরে যে কাজটি করা হলো সেটা হলো পার্লামেন্টে একটা সর্বদলীয় বৈঠক ডাকা হলো, এবং সেই বৈঠকে মানে কংগ্রেস থেকে শুরু করে যে সকল আঞ্চলিক দল রয়েছে, এমনকি মমতা ব্যানার্জির দল, তারাও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিল যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে তারা প্রোটেক্ট করবে। তো এটি গেল তৃতীয়, মানে পার্লামেন্টের মধ্যে সর্বদলীয় পার্লামেন্টারি কমিটি। এর বাইরে রাজনৈতিক অঙ্গনের যে বৈঠক, বিজেপি, কংগ্রেস থেকে শুরু করে অন্য যে সকল রাজনৈতিক দল, তারপরে সুধী সমাজ, থিঙ্ক ট্যাঙ্ক, ব্যবসায়ী, সবাইকে একত্র করে ফেলল নরেন্দ্র মোদী সরকার 2025 সনের দিকে। আবার তারা সিদ্ধান্ত নিল যে তারা শেখ হাসিনাকে প্রোটেক্ট করবে। এই জন্য মানে তার নিরাপত্তার ক্ষেত্রে একেবারে জেড ক্যাটাগরির নিরাপত্তা নিশ্চিত করা হলো, যেটা রাহুল গান্ধীকে দেওয়া হয়, সোনিয়া গান্ধীকে দেওয়া হয়, এবং রাষ্ট্রের মানে প্রধানমন্ত্রীর পরে যদি অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকে তাকে যেভাবে দেওয়া হয় ঠিক সেইভাবেই তাকে ওইভাবে একটা নিরাপত্তা বলয়ের মধ্যে ঢেকে রাখা হলো। এরপর আমি একটু ধারাবাহিকভাবে বলছি, আস্তে আস্তে বুঝতে পারবেন। আমরা বাংলাদেশে বগল বাজাতে থাকলাম, শেখ হাসিনার ক্যান্সার হয়েছে, মারা যাচ্ছে, বাঁচবে না, ইত্যাদি ইত্যাদি সবকিছু। আর ওদিকে শেখ হাসিনা ধীরে সুস্থে গোপনে একটার পর একটা সাক্ষাৎকার দিয়ে সে উথাল পাথাল শুরু করলেন, এবং তখন আমরা ধরে নিলাম যে ভারতের সঙ্গে আমাদের একটা সম্পর্ক হবে। সাইড লাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখা হলো, জয়শঙ্করের সঙ্গে কথাবার্তা হলো, কিন্তু ভারত বলতে গেলে অনেকটা লজ্জা শরম ত্যাগ করে যেভাবে শেখ হাসিনার পক্ষে দাঁড়ালো, আওয়ামী লীগের পক্ষে দাঁড়ালো, এবং তাদের যে সকল হ্যান্ডস রয়েছে বাংলাদেশে, একটা রাষ্ট্রে যে সকল হ্যান্ডস রয়েছে, সম্ভবত 2025 সন থেকে তারা এই হ্যান্ডসগুলোকে আওয়ামী লীগের পক্ষে এবং সরকারের বিরুদ্ধে তারা ব্যবহার করা শুরু করে দিল। সেই শুরু করে তাদের প্রস্তুতি যখন প্রায় একেবারে নিষ্পন্ন হলো, সম্পূর্ণ নিষ্পন্ন হয়ে গেল, তখন তারা তাদের মুখোশ নেকাব খুলে ফেলল। খুলে ফেলে তাদেরই মদতে তারা শেখ হাসিনাকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য একটার পর একটা যে বিদেশি গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম, সেই আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে সাক্ষাৎকার দেওয়াতে শুরু করলো, এবং পুরো ভারতবর্ষ বলতে গেলে আওয়ামী লীগের জন্য তারা অবারিত করে দিয়েছে। আমরা যারা আওয়ামী লীগকে পছন্দ করি না, বা আওয়ামী লীগের যে কোনো মন্দ কথা শুনতে আমাদের খুব ভালো লাগে, আমরা নিজেরা নিজেরা বলছি যে কলকাতাতে, দিল্লিতে আওয়ামী লীগের লোকজন গা ঢাকাতে আছে, তাদেরকে দেখলে সেই স্থানীয় ইন্ডিয়ানরা রাগ হয়ে যাচ্ছে, পিটাতে চাচ্ছে, ওবায়দুল কাদের ঘর থেকে বের হতে পারে না, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও ঘর থেকে বের হতে পারে না। এই কথাগুলো আমরা প্রচার করছি সামাজিক মাধ্যমে, কিন্তু যারা সত্যিকার অর্থে জানেন যে দিল্লি, তারপরে কলকাতা, গুয়াহাটি, তারপরে অন্যান্য যে সকল বড় বড় শহরে বাঙালিরা রয়েছেন, আওয়ামী বাঙালিরা রয়েছেন, তারা কিভাবে সেখানে রাজা বাদশার মতো হেলে দুলে ওখানকার রাজনীতিবিদ, আমলা কামলা তাদের সাথে চলাফেরা করে যেভাবে মানে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য তৎপরতা চালাচ্ছে, তার কিছু নমুনা আমরা নভেম্বর মাস থেকে বাংলাদেশে দেখা শুরু করেছি। এবং এই সময়ের মধ্যে অর্থাৎ গত 14 মাসে ধারাবাহিকভাবে ভারত যেভাবে বাংলাদেশের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্যের দ্বারগুলো বন্ধ করেছে, আমরা যেটা কল্পনাই করতে পারিনি যে ভারত এত বড় একটা ঝুঁকি নেবে। আমাদের একটা ধারণা ছিল যে আমাদের দেশ থেকে যারা চিকিৎসা করাতে ভারতে যায়, তারা যদি ভারতে না যায়, ভারতের অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে যাবে,
অনেক গেস্ট হাউস বন্ধ হয়ে যাবে, অনেক হাসপাতাল বন্ধ হয়ে যাবে, কিন্তু ঘোড়ার ডিম কিছুই হয়নি। আমরা ভারত থেকে যে পরিমাণ আমদানি করি, আমাদের টোটাল আমদানির অলমোস্ট 46%। তো বাংলাদেশের এই 46% আমদানি নাম্বার 1 ভারত। এটা যদি আমরা বাংলাদেশ ভারত থেকে না আনি, ভারত কান্নাকাটি করবে। আমাদের এই যে এক্সপেকটেশন, এটার উপর রীতিমতো চপেটাঘাত করে আমাদের অতি গুরুত্বপূর্ণ কতগুলো পণ্য সামগ্রী, যেমন টেক্সটাইল মেশিনারিজ, তুলো, তারপরে কৃষি পণ্য, চাল ডাল পেঁয়াজ আটা ময়দা, এইগুলোর উপর ভারত কতগুলো মানে ব্যারিয়ার তৈরি করলো, যাতে করে আমাদের ক্রাইসিস তৈরি হয় এবং আমাদের ব্যবসায়ীরা ব্যাংক সবসময় একটা চাপের মধ্যে থাকে। আমরা ধারণা করেছিলাম যে আদানির কাছ থেকে আমরা বিদ্যুৎ কিনেছি, শেখ হাসিনার জামানাতে আদানির সাথে যে চুক্তি হয়েছে এটা অসম চুক্তি, এই চুক্তি আমাদের সরকার বাতিল করে দেবে, আদানি আব্বা করে বাংলাদেশের পিছনে ঘুরবে। আর আদানির সঙ্গে যেহেতু সেই নরেন্দ্র মোদী সরকারের খুব ভালো সম্পর্ক, নরেন্দ্র মোদীর সাথে ব্যক্তিগত সম্পর্ক, তো সেক্ষেত্রে আদানি তার সেই প্রজেক্ট রক্ষা করার জন্য তারা বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করবে। আদানির বাইরে আমাদের সুন্দরবন এলাকাতে আরেকটি যে খুব বড় কয়লার যে প্ল্যান্ট করা হয়েছে সেখানে, অর্থাৎ কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র। এই কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বাইরে আরো অনেকগুলো বড় বড় প্রকল্প রয়েছে, যেগুলো চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে হাজার হাজার কোটি টাকার প্রকল্প। তা আমাদের ধারণা ছিল যে এই প্রকল্পগুলো রক্ষার স্বার্থে যাকে বলা হয় ভারত আমাদের সাথে নমনীয় হবে, কিন্তু এখানে উল্টো ঘটনা ঘটছে। আদানি এখন উল্টো চাপ দিয়ে শেখ হাসিনার জামানাতে যেভাবে তারা টাকাগুলো আদায় করেছে তার চেয়ে আরো বেশি টাকা এখন তারা চাচ্ছে, এবং সরকারের উপর এমন চাপ সৃষ্টি করেছে যে সরকার বলতে গেলে এখন বিদ্যুৎ প্রবাহ স্বাভাবিক রাখার জন্য আদানির টাকা দিতে বাধ্য হচ্ছে। অন্যদিকে যে সকল প্রকল্পগুলো, রেলের সাথে যে সকল প্রকল্প ছিল সেগুলো বন্ধ, তারপর আমাদের ট্রানজিটের জন্য যে সকল প্রকল্প ছিল সব বন্ধ, ভারতের কোনো ট্রানজিট এখন ভারত ব্যবহার করছে না। এর বাইরে যে সকল সরকারের সঙ্গে G2G, সরকার টু সরকার, আবার PPP, প্রাইভেট পাবলিক যেটা পার্টনারশিপ, এটার অধীন ভারতের যে সকল বিনিয়োগ ছিল অনেকগুলো বিনিয়োগ মাঝপথে বন্ধ করে, কাজকর্ম বন্ধ করে, লোকজন সহকারে ভারত সেই প্রকল্পগুলো বন্ধ করে চলে গেছে। এবং এটা পুরো অর্থনীতির উপরে যে চাপ তৈরি হয়েছে, সীমাহীন চাপ তৈরি হয়েছে পুরো অর্থ ব্যবস্থার উপরে, আর ভারত এটা বগল বাজাচ্ছে। আমরা এই জিনিসগুলো কল্পনা করতে পারিনি। আমাদের প্রথমে বোঝা উচিত ছিল যে ভারতের কূটনীতি, ভারতের অর্থনীতি যেখানে আমেরিকাকে থ্রেট দিতে পারে, যেখানে ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে পারে, এবং রাশিয়ার তেলকে যারা হজম করতে পারে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আনকন্ডিশনালি তারা সমর্থন দিতে পারে, তারা একদিকে চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারে, আবার চীনের সঙ্গে যুদ্ধ করতে পারে, তারা ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে পারে, আবার তুরস্কের সঙ্গে তাদের বন্ধুত্ব হয়। এই সমস্যা ভারতের হয় না। কিন্তু আমরা এমন একটা দুর্বল অবস্থার মধ্যে আছি যে আমরা ভারতের দিকে, দিল্লির দিকে যদি একটু তাকাই, অমনি বেজিং তেড়ে আসে যে হায় হায় তোদের চোখ এত বড় হলো কি করে, গোল গোল করে দিল্লির দিকে তাকাস, রাগ হয়ে যায়। আবার কোনো কারণে যদি দিল্লিতে না গিয়ে যদি বেইজিং এ যাই বা একটু চোখ দিয়ে ওদিকে তাকানোর চেষ্টা করি, মুহূর্তের মধ্যে কিভাবে দিল্লি রিয়াক্ট করে তার কিছু নমুনা শেখ হাসিনার পরিণতি থেকে আপনারা টের পেয়েছেন। শেখ হাসিনা বাঁচবেন কি বাঁচবেন না, ফিরবেন কি ফিরবেন না, ক্ষমতা আসবেন কি আসবেন না, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন জানে। তবে একটা সময় এই যে তার যে ক্ষমতা হারানোর পিছনে এখনো যে সকল কথাবার্তা আমরা শুনছি, এই সকল কথাবার্তার সাথেও আরো অনেক গুপ্ত কথা আগামী দিনে আপনারা শুনতে পাবেন। যে ওই যে তার যে বেজিং সফর, সর্বশেষ যে তিনি চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, এটা তার জন্য যে কতটা জম হয়ে দেখা দিয়েছিল, সেটা যদি তিনি বুঝতে পারতেন তিনি ভুলেও কিন্তু বেজিংয়ে যেতে পারতেন না। তো আমাদের এই যে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ চেষ্টা করেছেন একটা স্বতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। বঙ্গবন্ধু চেষ্টা করেছেন, প্রাণ হারিয়েছেন। জিয়াউর রহমান চেষ্টা করেছেন, প্রাণ হারিয়েছেন। আর শেখ হাসিনা
দুইবার ক্ষমতাচ্যুত হলেন। অর্থাৎ উনি যখন 96 থেকে 2001 সনে তখন তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে আমেরিকার কারণে এবং ভারতের কারণে তিনি 2001 সনে ক্ষমতা আসতে পারেননি। আবার এই যে তার জাহাজারি ছিল, আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য প্ল্যান করছে গত 1 বছর যাবত তিনি বলে আসছেন। বাংলাদেশে একটা দুর্ভিক্ষ হবে এটা তিনি 1 বছর ধরে, আরো বেশি 2-2.5 বছর ধরে তিনি চিৎকার করে যাচ্ছিলেন। মানে 2022 সন থেকে যে আর একটা দুর্ভিক্ষ আসবে, এই হবে এই হবে। এখন যে অর্থনৈতিক ক্রাইসিসগুলো এগুলো কিন্তু শেখ হাসিনা বলেছিলেন। আর উনি এই ভারতের বিপরীতে তিনি চীনের সাথে একটা সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন। আর এটাকে প্রোটেক্ট করার জন্য তিনি রাশিয়ার সাথে একটা, মানে আমেরিকাকে প্রোটেক্ট করার জন্য রাশিয়ার সাথে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। না পেরে তাকে কিন্তু আবার সেই ভারতে গিয়েই আশ্রয় নিতে হয়েছে, অথবা ভারত তাকে এখান থেকে সেখানে নিয়ে মানে একটা ডলা দিয়ে কত ধানে কত চাল সেটা বোঝানোর চেষ্টা করছে। এখন এই যে 14 মাস, এই 14 মাসে ভারত বুঝে গেছে, আর শেখ হাসিনাও বুঝে গেছে। বুঝে যাওয়ার ফলে একটা নতুন রাজনীতির জটিলতা সমীকরণ তৈরি হয়েছে, এবং সেই সমীকরণে এই নভেম্বর মাসে 2025 সনে যে সকল কথাবার্তা আকাশে বাতাসে ভাসছে, যে সকল আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, যে সকল শব্দ অনুরণিত হচ্ছে, তা রীতিমতো ভয়াবহ। যেভাবে আওয়ামী লীগ দাম্ভিকতা দেখাচ্ছে, আওয়ামী লীগের দেশের ভিতর এবং বাইরে যারা লোকজন রয়েছে তাদের মধ্যে যে উল্লাস দেখা যাচ্ছে, আত্মবিশ্বাস দেখা যাচ্ছে, এবং সামাজিক মাধ্যম খুললে দেখা যাচ্ছে যে তারা যেভাবে ঝুঁকি নিতে নিজেদেরকে আত্ম উৎসর্গ করছে, যে আমরা তেমনি ঘরে থাকতে পারছি না, আমাদের এক একজনের বিরুদ্ধে এতগুলো মামলা আছে, আমাদের জায়গা সম্পত্তি সবকিছু তছনছ হয়ে গেছে, আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, এরপর তার কিছু হারানোর নেই, কাজেই আমরা এটা করব। এই কথাগুলো সামাজিক মাধ্যমে দেখেন। আরেকজনে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী সরকারকে যদি ম্যাটিকুলাস ডিজাইনে অল্প সংখ্যক মানুষ রাস্তায় নেমে নেতৃত্ব দিয়ে বিশাল সংখ্যক মানুষকে সেটাতে সম্পৃক্ত করতে পারে,